बच्चों क्या हाल चाल। तो आज के আমরা শুরু করব প্রবাহী তড়িতের সিরিজ ডিসকাস করছিলাম। তো আজকে আমাদের লেকচার 2 আছে প্রবাহী তড়িতের উপর। তো আজকে আমরা বেসিক্যালি যেগুলো ডিসকাস করব, প্রথম আমরা ডিসকাস করব সেল সম্পর্কে, অর্থাৎ তড়িৎ কোষ, এবং আমরা দেখব যে কিভাবে তড়িৎ কোষের মধ্যে ইলেকট্রনগুলো এনার্জেটিক হয়। আমাদের একটা ধারণা আছে কি যে আমরা এটা বিশ্বাস করি ব্যাটারি থেকে যেন চার্জ উৎপন্ন হয়, কিন্তু ব্যাপারটা ওটা নয়। ব্যাটারি থেকে কোনো চার্জ তৈরি হয় না। ব্যাটারি কী করে, শুধু ওই ইলেকট্রনগুলোকে বা ওই আধানগুলোকে এনার্জি সাপ্লাই করে। আমরা যেটা শিখবো আর কি তড়িৎচালক বল, এবং আমরা দেখবো যে আজকে নষ্ট ভোল্ট অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কিছু এক্সট্রা ভোল্টেজ লস করে সে সম্পর্কে ডিসকাস করবো। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সিদ্ধ সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর পেয়ারাস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। প্রথম ডিসকাস করবো আজকে তড়িৎ কোষ। তড়িৎ কোষকে আমরা সিম্বল আকারে আগেও ইউজ করছিলাম। সে একটা দিকটা বড় করতাম, একটা ছোটো করতাম, এইভাবে এইভাবে হতো। এই দিকটা প্লাস ধরতাম, এটা মাইনাস ধরতাম, আর আমরা ধরতাম যে কারেন্ট সবসময় এই দিকে যায়, হ্যাঁ, অর্থাৎ এই দিক বরাবর একটা কারেন্ট ফ্লো করে। তার মানে এটাই যে যদি কোনো একটা সার্কিটের মধ্যে, সার্কিট মানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, আরও কিছু থাকতে পারে, ক্যাপাসিটার থাকতে পারে, বা ইন্ডাক্টার থাকতে পারে। ইন্ডাক্টার মানে এল বলে থাকে, সে পরের দিকে আছে, শিখাবো। তুমি ওখানে যদি একটা ব্যাটারি যোগ করে দাও তাহলে কী হবে, ওই বর্তনীর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ স্টার্ট হবে আই। এটা ধরো ভি ভোল্টেজের ব্যাটারি লাগানো আছে কোষ। একটা কথা কিন্তু পরিষ্কার মনে রাখবে যে ব্যাটারি কিন্তু কোনো চার্জ তৈরি করে না, অর্থাৎ এখান থেকে যেন চার্জগুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম নয়। অর্থাৎ এখান থেকে কোনো চার্জ তৈরি হয় না। এই পরিবাহীতে আগে থেকে যে ইলেকট্রনগুলো আছে ওগুলোকে এনার্জি সাপ্লাই করেই হচ্ছে শুধুমাত্র আমার তড়িৎ কোষের কাজ। আমরা তাহলে তড়িৎ কোষের কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য ডিসকাস করব, এবং এগুলো অ্যাকচুয়ালি খুব প্রাথমিক জিনিস আর কি। মানে জাস্ট আমরা আজকে এই কারণে এই বিষয়গুলো ডিসকাস করছি, কারণ পরবর্তীকালে আমরা যত রকম কনসেপ্ট কাজে লাগাবো সেই কনসেপ্টগুলো কিন্তু এই সমস্ত পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই হবে, ঠিক আছে, যেন মিস কনসেপ্ট না হয়ে যায়, ভুলভাল কনসেপ্ট। তাহলে তড়িৎ কোষের কাজ কি? আমার বর্তনীর মধ্যে যত রকম ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকে, ইলেকট্রিক্যাল এলিমেন্ট, যেমন রেজিস্ট্যান্স আছে, আমি চাইলে একটা ধারকও লাগাতে পারতাম, আমি চাইলে একটা ইন্ডাক্টর লাগাতে পারতাম। এল ইন্ডাক্টরগুলো এরকম হয়, ইন্ডাক্টর রেজিস্ট্যান্সকে আর দ্বারা লিখে, এটা সি দ্বারা, এটা এল দ্বারা, ঠিক আছে। এই সমস্ত ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্ট, যেগুলো কম্পোনেন্ট আর কি, ওইগুলোকে সচল করতে, অর্থাৎ যেন একটা ইলেকট্রিক পরিবাহীতে একটা সার্কিটের মধ্যে দিয়ে তড়িতের পরিবহন করাই হচ্ছে শুধুমাত্র ব্যাটারির কাজ। ভাবো না, মানুষ ধরো এই পাড়ায় প্রচুর মানুষ আছে, কিন্তু প্রত্যেক মানুষ কী আছে, দুর্বল। দুর্বল বলে তারা অলস চুপচাপ বসে থাকে। এখন যদি হঠাৎ করে তারা একটা কোথা থেকে যদি এনার্জি সাপ্লাই পেয়ে যায় তাহলে তারা কিন্তু দুর্বল থাকবেন, ঠিক। তারা কী হয়েছে, সবল হয়ে যাবে। আর সবল হলে কী হবে, ওরা এখান দিয়ে যাবে ক্যাপাসিটারে কিছু খরচা করবে, রোধে গিয়ে কিছু এনার্জি লস করবে। রোদ মানে কি, রোদটার মানে নতুন কিছু নয়। রোদ এই যে আলো জ্বলতিছে, এই পাখা চলতিছে, এগুলোই তো রোদ। রোদ মানে হচ্ছে যেখানে যেখানে ইলেকট্রিক খরচা করার অপশান আছে, সেটাই রোদ। তো এই শক্তি ওই আধানটা বয়ে নিয়ে গিয়ে কী করে, ওই অংশগুলো খরচা করে আবার দুর্বল হয়ে যায়, আবার ব্যাকে আসবে ব্যাটারিতে, আবার এখান থেকে এনার্জি নেবে, আবার যাবে, এইভাবে জাস্ট সাইক্লিক প্রক্রিয়া করতে থাকে। ওই আধানগুলোই ব্যাটারির মধ্যে দিয়ে যাওয়ার সময় এনার্জি গেইন করে, এনার্জি পায়। তাহলে প্রথম আমরা যেটা বলতে পারি তড়িৎ কোষ সম্পর্কে, যে তড়িৎ কোষ, আমরা এটা বলতে পারি কি, এগুলো হচ্ছে বর্তনীর সব উপাদান। হ্যাঁ, তাহলে কী বলবো, তড়িৎ কোষ বর্তনীর উপাদানগুলিকে, বর্তনীর উপাদান কী কী হতে পারে তুমি লিখো। রোধ হতে পারে, ধারক হতে পারে, ইন্ডাক্টর হতে পারে, এইসব বর্তনীর উপাদানগুলিকে তড়িৎ শক্তি সরবরাহ করে। এটা বুঝতে পারছো না, পারোনি। অর্থাৎ এই যে রোধ আছে,
ওখানে যদি আমাকে তড়িৎ প্রবাহ পাঠাতে হয় তো অবশ্যই একটা ব্যাটারি লাগাতে হবে, কারণ ও কী করে ইলেকট্রনকে সচল করতে সাহায্য করে, তৈরি করে না। তোমার রাস্তাতে অনেক লোকে বসেছিল কিন্তু চুপচাপ বসেছিল, ওদের একটা এনার্জির দরকার ছিল যে কেউ ওদেরকে এনার্জি দিবে তো ওরা শক্তি পেয়ে গতিশীল হবে, সেই কাজটা করে তড়িৎ কোষ। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর কী বলতে পারি আমি, ওই কনসেপ্টটা লিখে রাখো, কারণ ওটা আমাদের প্রত্যেকের ভুল হয়ে যায়। কি আমরা এটা ধরে নিই যে ব্যাটারি থেকেই যেন আধানগুলো তৈরি হয়। তুমি পরিষ্কার লিখো এখানে তড়িৎ কোষ পরিষ্কার লিখো যে কোনো আধান তৈরি করে না, কোনো আধান তৈরি করে না। ঠিক আছে, ও কোনো আধান তৈরি করে না, ও ওদের লোকজনকে নিয়েই কাজ করে নেয়। বুঝতে পারছো? তুমি ভাবো এটা হচ্ছে আমাদের সরকার। তোমাদের পাড়াতে 100 দিনের কাজ করার লোক প্রচুর আছে, কিন্তু কাজ নেই বলে লোক বসে আছে চুপচাপ। সরকার একটা ঘোষণা করে দিল যে আচ্ছা তোমরা কাজ করো, টাকা আমরা দেবো, বললো কি সকল লোক ঝড়া কাদালে বেরিয়ে পড়ছে। ঠিক একদম সেম, যখন এতে ব্যাটারি ছিল না তখন ইলেকট্রনগুলো চুপচাপ বসেছিল, কারণ তাদের মধ্যে ফ্লো মোশন ছিল না, গতি ছিল না। যা তুমি ব্যাটারি ওখানে সাপ্লাই করে দিয়েছো, ওরা একটা এনার্জি সোর্স পেয়ে গেছে যে ওখান থেকে আমি এনার্জি পেয়ে যাবো। বুঝতে পারছো? যা পেয়ে গেছে সব গেছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট তুমি এখন তড়িৎ শক্তি সাপ্লাই করতে পারছো। তুমি যদি এখানে একটা ল্যাম্প লাগিয়ে রাখো, ল্যাম্পটা জ্বলবে, যদি একটা পাখা লাগিয়ে রাখো, পাখা চলবে। সে শক্তি কোথাতে পাবে? ব্যাটারি থেকে। ওই ইলেকট্রনটা এখানে যাওয়ার সময় এনার্জি নিয়ে যাবে, গিয়ে ওখানে খরচা করবে, আবার দুর্বল হয়ে চলে আসবে, আবার নেবে, আবার যাবে, আবার খরচা করবে, আবার চলে আসবে। এরকম সাইক্লিক প্রক্রিয়া হতে আছে সবসময়। আধান সংরক্ষণ নিয়ম পড়ছিলাম যে আধান কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা একদম ঠিক। ও ব্যাটারি ও নিজের আধান তৈরি করে ফেলবে এমন নয়। আধান তোমার পরিবাহিতে আগে যা ছিল সেটাই থাকবে, কিন্তু সেগুলো এখন সচল হয়ে যাবে। বুঝতে পারছি? 100 দিনের কাজ, লোক তো ছিল কিন্তু কাজের লোক কেউ ছিল না। এখন যা টাকার কথা শুনতে পেয়েছে সেটা কাজগুলো টাকা দিবে, চলো কাজ করি, এটাই ব্যাপার। তাহলে দেখো, তড়িৎ কোষ কোনো আধান তৈরি করে না, এটা ঠিক। তাহলে কি করে? ওরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইলেকট্রনকে শক্তি প্রদান করে। তাহলে ওটা লিখে নাও, এরা আধানকে শক্তি প্রদান করে, বর্তনীতে প্রদান করে। বুঝলে? তাহলে বেসিক্যালি তড়িৎ কোষ কোনো নতুন করে আধানকে তৈরি করে না, কারণ আধান সবসময় সংরক্ষিত থাকে একটা নির্দিষ্ট সংখ্যায়। কিন্তু এরা কি করে? ওই পরিবাহীর যারা আধান ছিল, যাদের গড় বেগ 0 ছিল প্রাথমিক অবস্থায়, যখন ব্যাটারি ছিল না, তড়িৎ কোষ ছিল না, তড়িৎ কোষ দেওয়ার ফলে কী হলো? ওরা ওই ইলেকট্রনগুলোকে শক্তি প্রদান করে কি করে? ওই বর্তনীতে মোশনের উপযোগী করে তোলে। ব্যাস, এটুকুই কাজ করে। আচ্ছা 3 নম্বর প্রপার্টি যেটা বলা যায় তড়িৎ কোষ সম্পর্কে, একটা তড়িৎ কোষ অবশ্যই ওই সার্কিটের মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি করে, যেটা দরকার। কারণ ইলেকট্রনের একটা মোশনের জন্য, একটা নির্দিষ্ট দিকে গতির জন্য, এখানে ইনফ্যাক্ট এইদিকে কারেন্ট যাচ্ছে মানে ইলেকট্রনগুলো এই দিকে যাচ্ছে গতিশীল, সে যাই হোক। তো ইলেকট্রনগুলোকে গতিশীল করতে গেলে মেন আমাকে একটা বিভব পার্থক্য তৈরি করতে হবে, কারণ আমাদের নিয়ম ছিল সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধানগুলো যায়। সেই বেসিক ব্যাপার। তাহলে তুমি বলতে পারো যে তড়িৎ কোষ অবশ্যই বিভব পার্থক্য তৈরি করে, এবং এর ফলে কি হয়? এই বিভব পার্থক্যের জন্যই বর্তনীতে আধানগুলোর পরিবহন ঘটে। ঠিক আছে, যা বর্তনীতে আধানের পরিবহন ঘটায়। ক্লিয়ার? তাহলে এই বেসিক ব্যাপারগুলো আমার ছিল 3টা পয়েন্টে তড়িৎ কোষ সম্পর্কে। তো এইবার আমরা বেসিক একটা রাসায়নিক তড়িৎ কোষের ভেতরে কীরকম কী প্রক্রিয়া হয়, যার ফলে একটা ইলেকট্রনের মধ্যে যাওয়ার সময় এনার্জি লাভ করে। তাহলে আমরা বেসিক কী জানলাম যে একটা তড়িৎ কোষের মধ্যে যখন ইলেকট্রনগুলো যায়, ওই ইলেকট্রনগুলোর পকেটের মধ্যে ওই তড়িৎ কোষটা যেন এনার্জিগুলোকে ভরে দেয়, যে যা তুই এখান থেকে এনার্জি নে, ওখানে গিয়ে খরচা করে আবার আয়। ঠিক আছে, এরকম একটা প্রসেস করানোর জন্য ওকে জাস্ট ইম্পোজ করে। ঠিক আছে, তো এবার আমরা ডিসকাস করব বিভিন্ন রকম রাসায়নিক তড়িৎ কোষ সম্পর্কে।
রাসায়নিক তড়িৎ কোষ মানে একটা তড়িৎ কোষের ভিতরে এমন কিছু রাসায়নিক প্রক্রিয়া ঘটে যার ফলেই কিন্তু ওখান থেকে আমি ইলেকট্রিক্যাল এনার্জি পেতে পারি। তাহলে বেসিক্যালি এটা রাসায়নিক তড়িৎ কোষের মধ্যে কী প্রক্রিয়া হয়, এখানে রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাই। এখানে রাসায়নিক থেকে তড়িৎ শক্তি এটা। এবং এখানে বেসিক্যালি যে রাসায়নিক শক্তি বলতে নিশ্চয়ই কিছু রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া হতে হয় এখানে, এবং সেই বিক্রিয়াগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে। সেই বিক্রিয়াগুলো অবশ্যই হবে তাপমোচী বিক্রিয়া। তোমরা জানতে সেই বিক্রিয়া দুরকম টাইপ হয়, একটা হয় তাপগ্রাহী, একটা হয় তাপমোচী। তাপগ্রাহী কোনগুলো, যেইগুলো বিক্রিয়া করানোর জন্য আগে থেকে শক্তি সাপ্লাই করতে হয়, সেগুলো তাপগ্রাহী হয়। তো এখানে ওটা নয়, এখানে হয় তাপমোচী, অর্থাৎ বিক্রিয়ার পরে আমি কিছু এনার্জি ওখান থেকে পেতে পারি, এই ধরনের কিছু প্রক্রিয়া করতে হয়। প্লাস ওখানে যে বিক্রিয়াগুলো হয় তাতে জারণও ঘটে কারো, আর কারো ওখানে বিজারণ ঘটে। ঠিক আছে, এই ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই প্রপার্টিগুলো অবশ্যই মেনটেন করে চলে। আচ্ছা, তো আমরা রাসায়নিক তড়িৎ কোষের কিছু প্রকারভেদ শিখে নিই। প্রকারভেদ বেসিক্যালি একে মেন দুটো টাইপে ডিভাইড করা যায়। একটা হয় প্রাথমিক কোষ, যাকে ইংলিশে বলা হয় প্রাইমারি সেল। রাইট। আর একটা টাইপ হয় যেটাকে বলা হয় গৌণ কোষ, যাকে বলা হয় সেকেন্ডারি সেল। তোমরা প্রাইমারি সেকেন্ডারি সেল সম্পর্কে জানতে। প্রাইমারি কোনগুলো বলে, যেগুলো ওয়ান টাইম ইউজ করার জন্য, অর্থাৎ তুমি রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ শক্তি পাবে, এই প্রক্রিয়াটা শুধুমাত্র একমুখী হয়। সবসময় রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাবে তুমি। একটা সময় যখন ওর মধ্যে সমস্ত রাসায়নিক যেসব মেটেরিয়ালগুলো আছে, যদি সেগুলো সব বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তাহলে ওখান থেকে তুমি আর কিন্তু তড়িৎ শক্তি পাবে না। কিন্তু সেকেন্ডারি কোনগুলোকে বলতাম, যেগুলো সাইক্লিক প্রক্রিয়া হয়, অর্থাৎ রাসায়নিক থেকে তড়িৎ শক্তি যাবে, আবার তড়িৎ শক্তি থেকে আবার রাসায়নিক শক্তি, এভাবে কনভার্সন হতে পারে। বারবার সাইক্লিক প্রক্রিয়াতে তুমি বারবার চার্জিং ডিসচার্জিং করতে পারো। সেই কোষগুলোকে বলি আমরা গৌণ সেল বা সেকেন্ডারি সেল। তো সেকেন্ডারি সেলের উদাহরণ তুমি ভাবতে পারো, আমরা বেসিক্যালি যেগুলো ইউজ করি, লেড অ্যাসিড ব্যাটারি হয়। লেড অ্যাসিড ব্যাটারি ডেফিনেটলি একটা ভালো উদাহরণ হবে সেকেন্ডারি সেল হিসেবে। প্রাইমারি সেলকে আমরা আবার অনেকগুলো টাইপ ভাবতে পারি। একটাকে বলা হয় এক তরল বিশিষ্ট, আরেকটা হয় দুই তরল বিশিষ্ট। প্রাইমারি সেলকে আমি তাহলে এই দুভাবে আপাতত ভাঙতে পারি। আচ্ছা, এক তরল বিশিষ্ট কোষের মধ্যে আমরা বলতে পারি ল্যাকলান্স কোষ হতে পারে, আর হতে পারে নির্জল কোষ, তাও হবে এক তরল বিশিষ্ট। এক তরল বিশিষ্ট মানে ভেতরে যে ইলেকট্রোলাইট যেটা ইউজ করা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা, যদি সেটা শুধুমাত্র একটা টাইপই ইউজ করা হয়, তাহলে সেটা হবে এক তরল বিশিষ্ট। যদি দুরকম লিকুইড ইউজ করা হয়, অর্থাৎ ক্যাথোডের দিকে একরকম, অ্যানোডের দিকে একরকম, সেটাকে বলো দুই তরল বিশিষ্ট। দুটো টাইপের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলো বা ইলেকট্রোলাইট ইউজ করা হয় ওখানে। ওর উদাহরণ তো ভাবতে পারো ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষগুলো হচ্ছে প্রাথমিক কোষ, কিন্তু ওগুলো দুই তরল বিশিষ্ট হয়। ব্যাস। তো বেসিক আমাদের তড়িৎ কোষ, রাসায়নিক তড়িৎ কোষের প্রকারভেদ বললে আমরা মোটামুটি এই ডায়াগ্রামটা মাথার মধ্যে আইডিয়া করতে পারি। তো বেসিক তোমাদের এই ব্যাটারির বিভিন্ন ব্যাপারগুলো সিলেবাসে বিশেষ নেই, তবে আমি জাস্ট আমাদের যেহেতু প্রাথমিকভাবে আমরা প্রতিদিন প্রায় বাড়িতে সেই রেডিওর ব্যাটারি বলো বা ঘড়ির ব্যাটারি, ওই ব্যাটারিগুলো রোজ দেখি। তো বেসিক ওর ভিতরে কি প্রক্রিয়া হয় এবং ওটা কীভাবে কাজ করে সেই বিষয়ে একটু জাস্ট আজকে ডিসকাস করবো একটু প্রাথমিকভাবে। তো বেসিক্যালি আজকে আমরা ওই যে ল্যাকলান্স কোষ দেখলাম, এক তরল বিশিষ্ট প্রাথমিক কোষের মধ্যে পড়ে ওটা, তো ওটা সম্পর্কে একটু ডিসকাস করে নিই।
ল্যাকলান্স কোষ, ঠিক আছে। তো ডেফিনেটলি আমাদের বাড়িতে যে ব্যাটারিগুলো ইউজ হয় আর কি, রেডিওতে বলো বা ঘড়িতে, ওই ব্যাটারিগুলোর ভোল্টেজ দেখবে গায়ে লেখা থাকে, ওগুলোর তড়িৎ চালক বল থাকে, তড়িৎ চালক বল যেটা প্রিন্টিং থাকে 1.5 ভোল্ট লেখা থাকে। ল্যাকলান্স কোষের একটা কোষ থেকে আমি এই 1.5 ভোল্টই পেতে পারি, ঠিক আছে। তো ব্যাটারিগুলো দেখতে কীরকম হয় বলো তো, তোমরা সবাই জানো। হ্যাঁ, ল্যাকলান্স কোষ তোমাদের বাড়িতে বিভিন্ন পারপাসে ইউজ হয়। তুমি দেখবে মাঝে একটা অংশে দণ্ডের মতো অংশ থাকে, যেটা উপর দিকে টুপির মতো বেরিয়ে থাকে, ঠিক আছে। তো সেটা আমি আঁকছি, তাহলে এইভাবে সাপোজ। এর চারপাশে আরেকটা লেয়ার দেওয়া থাকে, এদিকেও থাকে। ডেফিনেটলি ওটা পুরোটা রাউন্ড করে থাকে একদম। এটা তো 2D ছবি, আঁকতে সেরকম হচ্ছে না, ওটা একটু বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো মাঝে এই পোর্শনটা অ্যানোড দেওয়া থাকে একটা, আর আরেকটা ওই সেলের একদম বাইরের দিক করে রাউন্ডিং করে পুরোটাতে থাকে, সেটা থাকে ক্যাথোড। আমার একটু বেঁকে চড়ে যাচ্ছে, বাট এটা সোজা করে আঁকবে, ঠিক আছে। এটা হয় ক্যাথোড। তো মাঝের এই যে অ্যানোড অংশটা, ওখানে দুটো মেটেরিয়াল থাকে, ভেতরটাতে কার্বন থাকে আর বাইরে একটা MnO2 আস্তরণ থাকে। মানে তুমি লিখতে পারো এখানে থাকে প্রায় C+MnO2, ম্যাঙ্গানিজ অক্সাইড আর কার্বন, ঠিক আছে। আর ক্যাথোড হিসাবে এখানে এই অংশটাতে অবিশুদ্ধ জিঙ্ক ইউজ করা হয়, এবং ওর সঙ্গে শুধু অবিশুদ্ধ থাকে না, ওর সঙ্গে Hg একটা প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে, এর সঙ্গে। আর মাঝে তড়িৎ বিশুদ্ধ দ্রবণ হিসাবে এখানে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে দ্রবণ হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। তো দেখো ডেফিনেটলি আমরা জানি যে NH4Cl কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। তো ওটা এভাবে ভেঙে যাবে, দেখো NH4Cl, ওটা ভেঙে একটা হবে NH4+, একটা হবে Cl-, ডেফিনেটলি। হ্যাঁ, একটা পজিটিভ একটা নেগেটিভ তড়িৎ বিশ্লেষণগুলো ওইভাবে ভেঙে যায়, আমরা জানি। তো বেসিক এবার কাজ কী হবে, এই যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন যেটা তৈরি হলো এখানে, তো পজিটিভটা একটা অংশের দিকে যাবে আর নেগেটিভটা একটা অংশের দিকে যাবে। তো প্রক্রিয়া কী হবে দেখো, যে জিঙ্ক আছে, অশুদ্ধ জিঙ্ক, অবিশুদ্ধ, ওই জিঙ্কের সঙ্গে জিঙ্কের কাছে এই ক্লোরিনটা যাবে Cl-, আর এটা বিক্রিয়া করে তৈরি করবে এখানে জিঙ্ক ক্লোরাইড ZnCl2, আর তৈরি করবে দুটো ইলেকট্রন, বুঝতে পারছো। এই যে দুটো ইলেকট্রন, ওটাই এখানে আস্তে 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 করে স্টোর হওয়া শুরু করবে ক্যাথোডে, এবং ওর ফলে কি হবে, ক্যাথোড পোর্শনটা এটা মাইনাস চার্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে ইলেকট্রনের আধিক্য দেখা যাবে, তার ফলে এই পোর্শনটা পুরো নেগেটিভ হয়ে যাবে। আর বাকি পড়ে থাকে দেখো কি আছে, NH4+, ও যাবে এই মাঝে যে কার্বন আছে ওই কার্বনের কাছে যাবে। বেসিক্যালি কী হবে, এই যে কার্বন যে দ্বন্দ্বটা ছিল এখানে, কার্বন, এখানে NH4+ গিয়ে, ও প্লাস মানে কি, ওর ইলেকট্রনের দরকার, ও কী করবে, কার্বন থেকে জোর করে ইলেকট্রনগুলো নিয়ে নেবে, ঠিক আছে। এর ফলে কী হবে, আমার ওই কার্বন যে দ্বন্দ্বটা ছিল ওটা প্লাস হয়ে যাবে। মানে প্রক্রিয়াটা এভাবে হবে যে NH4+ কার্বন থেকে দুটো ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে ও অ্যামোনিয়া তৈরি করবে NH3 আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ওই সেলের মধ্যে, ঠিক আছে। ওখান থেকে কার্বন থেকে ইলেকট্রনগুলো নিয়ে ও কী করবে, অ্যামোনিয়া তৈরি করবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এখানে, বেসিক্যালি এখানে। তো দেখো এখানে কিন্তু আমি যতগুলো প্রক্রিয়া বলছিলাম, যে আমার এই রাসায়নিক কোষের মধ্যে প্রক্রিয়াগুলোকে হতে হবে অবশ্যই তাপমোচী এবং জারণ বিজারণ দুটোই ঘটতে হবে। তো দেখো প্রথম যখন জিঙ্কের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছিল Cl-, ওই প্রক্রিয়াটা দেখো জারণ তৈরি হয়েছে, কারণ ওখানে ইলেকট্রন থেকে ইলেকট্রন ছাড়ছে, আর এখানে দেখো ইলেকট্রন গ্রহণ করছে এই প্রক্রিয়াতে, তাহলে এটা হবে অবশ্যই বিজারণ প্রক্রিয়া। জারণ বিজারণ দুটোই ঘটলো এখানে। তো
তো শেষমেশ কী হবে, আমার এই বাইরের দিকে যে MnO2 লেয়ার ছিল, MnO2, ওর সঙ্গে এই হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া হবে, MnO2 প্লাস হাইড্রোজেন। অ্যাকচুয়ালি কেন এই শেষমেশ বিক্রিয়াটা করানো হয়, কারণ যখন তুমি ভাবো হাইড্রোজেন গ্যাস তো হালকা হয় খুব, তো ব্যাটারিতে যখন প্রচুর বেশি এই পোর্শনটাতে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ও কিন্তু উপরের দিকে এই মুখের গ্যাসটা জমা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কী হবে, আমার এইখানটাতে তড়িৎ সচলতা একটা বিঘ্ন ঘটতে পারে, সেই জন্য ওকে MnO2-র সঙ্গে বিক্রিয়া করে কী করা হয়, একটা তৈরি করা হয় Mn2O3 আর জল তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে। ওর ফলে কী হয়, ওই সামনের অংশটাতে হাইড্রোজেন জমতে পারে না, ফলে আমার যতক্ষণ মোটামুটি কেমিক্যালগুলো থাকে ভিতরে ততক্ষণ আমি এখান থেকে এনার্জি সাপ্লাই পেতে পারি। তো বেসিক্যালি দেখো, এখান থেকে যদি ইলেকট্রনগুলো টেনে নেয় তাহলে এখান থেকে তৈরি হবে প্লাস মাঝেরটাতে। তো দেখো বেসিক্যালি আমাদের জেনারেল নলেজ থেকে আমরা কি জানি, যে ইলেকট্রনগুলো সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে যায়, কিন্তু এখানে সেটা হবে না। কারণ কি, কারণ আমরা ওইটা কোন নলেজ থেকে জানতাম, ওটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে জানতাম, যে ইলেকট্রনগুলো সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে যাবে। কিন্তু এই মাঝে যেসব কেমিক্যাল প্রসেসগুলো হয়, যেসব বিক্রিয়াগুলো হয়, তার ফলে যে সৃষ্ট যে শক্তি, সেই শক্তিটা আমার ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর্থাৎ স্থিরতাড়িতিক যে বল, সেই বলের থেকে অনেক বেশি শক্তিশালী। ওর ফলে কি হয়, এখানে ইলেকট্রনগুলো, এই মাঝে ইলেকট্রনগুলো প্লাস থেকে মাইনাসের দিকে যায়, ঠিক আছে। আমি যদি এটা সেল আকারে ভাবি, আমরা কি জানি, সেই বড় লাইনটা প্লাস বলে ভাবি আর ছোটোটাকে মাইনাস বলে ভাবি, এইভাবে। তো ওখানে ইলেকট্রনগুলো সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, ক্লিয়ার হলো। এবং এই বিরুদ্ধে যায় বলেই কিন্তু একটা ইলেকট্রন ওই ব্যাটারির মধ্যে দিয়ে যাওয়ার সময় এনার্জি লাভ করে। যদিও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে যেত প্লাস মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে কিন্তু ও এনার্জি কোনো গেন করতো না, ও কোনো এনার্জি পেতো না। কিন্তু যেহেতু ওই কেমিক্যাল রিয়াকশানের ফলে ও অপোজিট যাচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের অপোজিট, সেই জন্যই ও এখান থেকে যাওয়ার সময় এনার্জি লাভ করে। ওর পকেটের মধ্যে ব্যাটারি যেন শক্তি দিয়ে দিচ্ছে, যা বাবা যা, তুই যা, রোদের কাছে গিয়ে খরচা করে আবার আয়, আবার তোকে দেবো, এই প্রসেস হয় বারবার। তো এইবার যে বিষয়টা ডিসকাস করবো সেটা হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল কি? তড়িৎচালক বল বেসিক্যালি এই নলেজ একদম সাধারণভাবে আমরা এখন কি দেখছিলাম, যে একটা তড়িৎ বিশ্লেষক দ্রবণের মধ্যে দুটো তড়িৎদ্বার থাকে, ক্যাথোড আর অ্যানোড, ঠিক আছে। আর বাইরে যদি আমি একটা খরচা করে রেজিস্ট্যান্স রাখি, তো প্রসেসটা কি হতো না, এখানে আমার এই দিক থেকে ধরো কারেন্টটা যাচ্ছে, ভেতরে তড়িৎ বিশ্লেষক দ্রবণ রাখা আছে পুরো সিস্টেমটা, ঠিক আছে, এভাবে রাখা আছে। ইলেকট্রনগুলো এখান থেকে গিয়ে এই রোধে খরচা হয়ে আবার এদিকে আসছে। এই যখন তড়িৎ দ্রবণের মধ্যে দিয়ে যখন আবার আধানগুলো পরিবাহিত হয় একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারে, ওই ভেতরে যাওয়ার সময় যে বাধা পায়, তার ফলে কী হয়, ভিতরে একটা যেন আবার একটা রোধের মতো কনসেপ্ট চলে আসছে ভিতরে, এখানে একটা ইন্টারনাল যেন রোধের মতো ব্যাপার এসে যাচ্ছে। আর যে কোনো রোধ থাকলে সেখান থেকে যদি কোনো তড়িৎ প্রবাহিত হয়, ওখানে একটা ভোল্টেজ ড্রপ হওয়ার চান্স। তো এই কনসেপ্ট আসবে আমাদের নষ্ট ভোল্টে কনসেপ্ট। আর তড়িৎচালক বল কাকে বলে? যখন আমরা এই বর্তনীর মধ্যে দিয়ে কোনো তড়িৎ পাঠাইনি, অর্থাৎ বর্তনী যখন ওপেন ছিল, এখানে কোনো তড়িৎ যাওয়ার কোনো চান্স নেই, তখন এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, আমাদের নিয়ম যেমন থাকতো, একটা প্লাস হতো একটা মাইনাস হতো, এইভাবে যে বিভব পার্থক্য হয় সেটাকে বলা হয় তড়িৎচালক বল। যখন বর্তনী ওপেন থাকে, অর্থাৎ কোনো তড়িৎ কোনো প্রবাহিত হয় না, সেই শর্তে সেই সময়ে দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলা হয় তড়িৎচালক বল। আর যখন তুমি আবার তার দিয়ে যোগ করে দিলে, তখন কি আবার তড়িৎ প্রবাহন স্টার্ট হয়ে গেল, তখন কিন্তু আর তড়িৎচালক বল থাকবে না, সেটাকে আমরা বলবো সিম্পলি বিভব পার্থক্য, ঠিক আছে। তাহলে ডেফিনেশন তুমি লিখতে পারো, তুমি বলবে যে যখন বর্তনীর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না,
বা কোনো তড়িৎ প্রবাহিত হয় না। অর্থাৎ তুমি বলতে পারো এটা ওপেন সার্কিট, হ্যাঁ, ওপেন সার্কিট অবস্থা। তখন দুই তড়িৎদ্বারের বিভব পার্থক্যকেই বলা হয় তড়িৎ চালক বল। ঠিক আছে, তড়িৎ চালক বল, যাকে ইংলিশে বলা হয় ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো বেসিক্যালি এখানে ইএমএফ কি হবে, আমি ধরি যে যেটা প্লাস আধানায়িত ছিল তার বিভব হচ্ছে ধরো ভি অফ প্লাস, আর যে মাইনাসে ছিল তার বিভব ধরো ভি অফ মাইনাস, এই হবে। তাহলে আমি তড়িৎ চালক বল কী পাবো, আমরা বিভব কী বের করি, এইটা বিযুক্ত এইটা, তার মানে পাবো আমি ভি অফ প্লাস মাইনাস অফ মাইনাস ভি অফ মাইনাস। তার বিভব ইউনিটে মাইনাস ছিল, আমরা মাইনাস করছি, তার আলটিমেট প্লাস হয়ে যাবে, ভি অফ প্লাস প্লাস ভি অফ মাইনাস। এটাই হবে তড়িৎ চালক বলের মান। আমরা বেসিক্যালি এটা জানি, যদি এই দিকের বিভব হয় +5, ওই দিকের যদি হয় -5, তাহলে আমরা টোটাল বিভব পার্থক্য কত বলি, +5 - -5, মানে মোট 10 ভোল্ট। একদম সেম এখানে হচ্ছে, যেহেতু দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে আলটিমেট অ্যাডিশন হয়ে যাচ্ছে জাস্ট। তো দেখো তুমি এখান থেকে কোষের অভ্যন্তরে কি পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়, যাকে বলা হয় নষ্ট ভোল্ট, হ্যাঁ, ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য তার একটা ফর্মুলা পেতে পারো। হেডিং লাগাও যে শিখবো আমরা কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট, এই ব্যাপারটা। অভ্যন্তরীণ রোধটা কেন হয়, কারণ যেটা বলছিলাম, যখন আমার সার্কিট ক্লোজ থাকে, বদ্ধ বর্তনী হয়, তখন যখন কারেন্ট প্রবাহিত হয়, ওই কারেন্টটা যখন এই লিকুইডের মধ্যে দিয়ে পাস করে ওই আধানগুলো, তখন যে পরিমাণ বাধা পায় তার ফলে একটা রোধ তৈরি হয়। এই কেমিক্যালের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন যেই পরিমাণ বাধা তৈরি হয়, তো বাধা তৈরি হওয়া মানে আমাদের সেই রোধের কনসেপ্ট এসে যায়, হ্যাঁ। এবং এর ফলেই কী হয়, এই ভেতরের অংশে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ যেন তৈরি হয়, ওরাও যেন কিছুটা বাধা দেয়। এবং বেসিক্যালি ওখানে ওই রোধের জন্য ওখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, আমরা নিয়ম কি জানতাম, কোথাও যদি রোধ থাকে তার মধ্যে যদি কারেন্ট যায়, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়। একদম সেম, যেহেতু এখানে একটা ক্ষুদ্র হলে একটা রোধ তৈরি হয়, যখন এর মধ্যে দিয়ে আধানগুলো যায়, মানে তড়িতের প্রবাহ হয়, তখন এখানে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হয়, এবং সেই ভোল্টেজটাকে বলা হয় নষ্ট ভোল্ট। কেন নষ্ট বলে, কারণ ওটা আমি বাইরের কোনো কাজে আর লাগাতে পারি না। আমার তড়িৎ চালক বল যা দেখিয়েছিল, ওই লসের জন্য আমি আলটিমেট ওর থেকে একটু কম ব্যবহারের উপযোগী করতে পারি, ঠিক আছে। সেই জন্য আমি ধরি যে এই যে অভ্যন্তরীণ রোধ বললাম, ওটাকে ধরো স্মল আর দ্বারা আমি লিখছি, স্মল আর, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আর বাইরে দেখো একটা রোধ লাগানো আছে, এটা বহিস্থ রোধ, বড় দ্বারা লিখলাম, এটা হচ্ছে বহিস্থ রোধ, অসুবিধা নেই। এখন ধরলাম ওই পরিবাহীর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে আমি তড়িৎ প্রবাহ মাত্রা সমান কী লিখতে পারি, তড়িৎ প্রবাহ আই সমান আমরা কি জানি, বিভব বাই রোধ V/R হয়। এখানে বিভব মানে তড়িৎ চালক বল ছিল E/R। আর দেখো দুটো আছে, একটা বহিস্থ, একটা ভেতরের, তো দুটোকে যোগ করে লিখে দিই। এইটা আমি সিম্পলি আই এর সঙ্গে এই পোর্শনটা গুণ করবো, মানে আমি পাবো দেখো এরকম, ই সমান পাবো IR প্লাস আই স্মল আর পাবো। আবার আমরা সেই ওহমের সূত্র থেকে জানতাম ভি সমান হয় IR, বহিস্থ রোধ ইন্টু কারেন্ট, ওটা হয় ভোল্টেজ, বিভব পার্থক্য। তাহলে আমি আইআর জায়গায় ভি লিখবো এখন, তাহলে ভি প্লাস IR, তাহলে আমি পাবো দেখো এই ভিটাকে দিকে পাঠালে মাইনাস হবে, তাহলে ই মাইনাস ভি সমান IR। এটাই হলো এই নষ্ট ভোল্টের রাশিমালা, নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্টটা কি দেখাচ্ছে দেখো, আমার ইএমএফ যা হওয়ার কথা ছিল, ইএমএফ মানে যখন সার্কিট ওপেন থাকে তখন, আর যখন আমি সার্কিটকে বদ্ধ করে যখন কারেন্ট পাঠানো শুরু করলাম, তখনের যে বিভব পার্থক্য, দুটোকে বিয়োগ করলে যেটা পার্থক্য পাওয়া যায় সেটাই হচ্ছে ওর ভেতরের ড্রপ, অর্থাৎ যেটাকে নষ্ট ভোল্ট বলে, এটাই।